This is the fourth day. আজকে আমাদের প্ল্যান হচ্ছে মনসা দেবী এবং চণ্ডী দেবী। দিস ইজ আওয়ার টিম। তো একটু লেটেই বেরিয়েছি, আমাদের যেখানে 6টা সাড়ে 6টায় বেরোনোর প্ল্যান ছিল, আমরা একটু লেটেই বেরিয়েছি। এক টিম মেম্বারের একটু পেটের গন্ডগোল হওয়াতে একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে। হোটেলের সামনে থেকে একটা অটো ধরে মনসা দেবীর এখানে চলে এসেছি। টিকিটটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদের অটোওয়ালায়। তো সেই টিকিটটা সফট কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে, স্ক্যান করেই কাজ হয়ে যাবে। আমরা এখানে নিচে নেমে মনসা দেবীর গেট দিয়ে নিচে নেমে আমরা রোপওয়ে ধরবো। রোপওয়ে ধরে মনসা দেবী ঘুরে তারপরে এখানে এসে একইভাবে আবার এখান থেকেই অটো ধরে যাব চণ্ডীদেবী। সেখান থেকে আরও দুটো প্ল্যান আছে, মায়া দেবী এবং আরেকটা হচ্ছে ওইদিকে কঙ্খলের ওখানে আরেকটা মন্দির আছে। দেখা যাক কতটা কি হয়। তবে মনসা দেবী এবং চণ্ডী দেবী দুটোই আজকের আমাদের টার্গেট। এই যে পর্চিটা আমাদের ওয়েটিং হচ্ছে 18 নম্বর চলছে। এইখানে হচ্ছে ওয়েটিং এরিয়া। এই কাউন্টার থেকে স্লিপটা দেবে, আবার দিস ইজ ওয়েটিং এরিয়া। এখানে বসতে হবে, এক এক করে যাওয়া। তারপরে সাবধান। রোপওয়ের এখানে একটা কমন নাম আছে উড়ান খাটোলা। আসলে উড়ান খাটোলা একটা কোম্পানির নাম, যারা উত্তরাখণ্ডের হরিদ্বারের এই মনসা দেবীতে প্রথম রোপওয়ে সার্ভিস চালু করে। তারপর থেকে রোপওয়েকে এখানে উড়ান খাটোলা নামেই ডাকা হয়। যদিও পরবর্তীকালে সারা ভারতবর্ষের আরও বেশ কয়েকটা জায়গাতে পরবর্তীকালে এরা সার্ভিস চালু করে। যথেষ্ট এফিশিয়েন্ট এবং খুব সুন্দরভাবে ম্যানেজ করে। যে এমপ্লয়িরা আছে বা স্টাফেরা আসছে তারা যথেষ্ট কাস্টমার ফ্রেন্ডলি। এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা বেশ বড় বলে মনে হলেও শেষ হতে বা এগোতে খুব একটা বেশি সময় লাগেনি। এক একটা রোপওয়ে সিটিংয়ে 3 জন থেকে 4 জন করে অ্যালাউ করে। আমাদের যেহেতু 7 জন ছিল, প্রথম রোপওয়েতে আমরা 3 জন উঠে যাই, তারপরেরটাতে বাকি 4 জন ওঠে। আমাদের এর আগে কাশ্মীরের সোনমার্গ না গুলমার্গে একটা রোপওয়েতে উঠেছিলাম। হ্যাঁ, ওই যে গঙ্গা। আর এখানে এসে আমাদের আরেকবার আমরা রোপওয়েতে উঠলাম। এটা দিব্যাশীর ফার্স্ট রোপওয়ে রাইড। কেমন? রোপওয়ের এক্সিটটা অর্থাৎ রোপওয়ে থেকে নামার পর রাস্তাটাই এরকম যে সোজা মন্দির প্রাঙ্গণে নিয়ে যাবে। রোপওয়ের গেট থেকে বেরোনোর পর অর্থাৎ সিঁড়িগুলো ক্রস করে বেরোনোর পর আপনি যে জায়গাটায় গিয়ে পড়বেন সেখানে অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনি পুজোর সামগ্রী কিনতে পারেন। আপনার জুতোটাও সেখানে জমা রাখতে পারেন। যদি তা না করেন তাহলে একটা ফ্রি স্টল আছে যেখানে জুতো রাখা যায় এবং হাতটা ধোয়া যায়। আমরা সেখান থেকেই জুতোগুলো এক জায়গায় রেখে যারা যারা পুজো দেবে তারা সেই সামগ্রীগুলো কিনে লাইন দিয়ে দিলাম। বেশ কয়েকটা সিঁড়ি আছে, মেন মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য কয়েকটা সিঁড়ি আছে, একটু ভিড় হয়। এখানে কিন্তু মোবাইল ওয়ালেট একটু সাবধানে রাখতে হয়।
দর্শন করে পুজো দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরে বেরিয়ে আসতে আমাদের বেশি সময় লাগেনি। যদিও ভিড় ঠেলাঠেলি ছিল, সেই জন্য একটা ফাঁকা জায়গায় এসে আমরা ওয়েট করলাম বাকি মেম্বারদের বেরিয়ে আসার জন্য। তারপর জুতো নিয়ে যথারীতি আবার রোপওয়ের রাস্তায় চলে এলাম, মানে রোপওয়ের দিকে চলে এলাম যাতে আমরা নিচে নামতে পারি। রোপওয়ে থেকে নেমে আমরা ওই একই পথে আবার বেছে উঠে ওপরে উঠব, যেখানে আমাদের অটোওয়ালা অপেক্ষা করছে। অটোওয়ালা কিন্তু যথেষ্ট দায়িত্ববান, বেশ কয়েকবার আমাদেরকে ফোন করেছে গাইড করার জন্য যে কোথাও কোনো সমস্যা হচ্ছে নাকি, তাহলে সেইভাবে আমাদেরকে বলে দেবে। যাই হোক, আমরা সেই আবার বেরিয়ে অটোতে উঠে রওনা দিলাম। এইবার উদ্দেশ্যটা হচ্ছে মায়াদেবী, তারপরে চণ্ডীদেবী যাব। মায়াদেবীর এই মন্দিরটা মনসাদেবী মন্দির থেকে খুব একটা দূরে নয়, তবে মায়াদেবীর মন্দিরের বেশ কিছু মাহাত্ম্য আছে। একটা সময় হরিদ্বারের নাম মায়াপুরী ছিল। মায়াদেবীর অস্তিত্বের জন্যই মায়াপুরী বলা হতো হরিদ্বারকে। তারপরে কেদারনাথ বদ্রীনাথের যাত্রা যেহেতু এখান থেকে শুরু হতে থাকে, হরিদ্বার থেকে অ্যাকচুয়ালি শুরু হতে থাকে, সেই জন্য এর নাম বদলে হরিকে দ্বার বা হরিদ্বার করা হয়। বলা হয় হরিদ্বারের তীর্থযাত্রা মনসাদেবী চণ্ডীদেবীর সঙ্গে মায়াদেবীকে দর্শন করেই সম্পূর্ণ হয়। মায়াদেবীর এই মন্দির থেকে চণ্ডীদেবীর মন্দিরের রোপওয়ের স্টার্টিং পয়েন্টটা একটু দূরে আমরা স্টার্ট করব। তার আগে মায়াদেবী টেম্পলের মধ্যেই একটা ম্যাপ দেখতে পাওয়াতে কর্তা আমাদের বেশ কিছু জিনিস বোঝালেন। হেমকুণ্ড, এখানে গুরুদ্বারা আছে, হ্যাঁ ওখানে ওই আছে গরম জলের আছে জন্য, ওখানে বরফ তো, ওখানে স্নান করে গৌরীকুণ্ড, কেদারনাথের গৌরকুণ্ডে এগুলো হেঁটে হেঁটে যেতে হয়। তারপরে আরেকটা ঘটনা বাকি আছে। আচ্ছা, আরেকটা ঘটনা বাকি আছে, সম্ভাবনা আছে, যেমন ক্রমশ প্রকাশ হবে না, এখন থেকে বলা যাবে না। ওইটা হচ্ছে এন্ট্রান্স, গাড়ি আমাদের মেন রোডের ওপর নামালো। আমাদের এর এন্ট্রান্সটা খুব কাছাকাছি, ওখান দিয়ে ঢুকে জাস্ট ওইখানে জটলা পাকাচ্ছে, ওখানে লোকজন বসে আছে, একজন গার্ড আমাদের একটা টোকেন নাম্বার ছোট্ট কাগজে ছিঁড়ে এরকম করে, এই যে ওরা পেজের পিছনটা ছিঁড়ে 31 নাম্বারটা দিল, ওই নাম্বারগুলি পরপর অ্যানাউন্স করছে। ওই হচ্ছে এন্ট্রি। হাইট চেক করে টিকিট নিতে বলছে। এখানে বলছে যে 110 সেন্টিমিটারের ওপরে যদি কোনো বাচ্চার হাইট হয় তাহলে তার জন্য যেন একটা টিকিট নেওয়া হয়। এখন আমাদের বুবুতে 110 সেন্টিমিটার ছাড়িয়ে অনেক ওপরে চলে গেছে। এই 110-এর ওপরে আমি দেখেছি মনসাদেবীতে, মানে বোর্ডটা সাইজে চলে গেছিস। সারাদিনের যে প্ল্যানটা নিয়ে বেরিয়েছিলাম, যে 4টে লোকেশন যাব, তার মধ্যে 3টে লোকেশন, থার্ড লোকেশনে এসে আমরা পৌঁছে গেছি। মনসাদেবী এবং মায়াদেবী হয়ে গেছে, চণ্ডীদেবী থার্ড লোকেশন। কঙ্খলের কাছে যে মন্দিরটা আছে সেখানে যাওয়া হবে কি না বুঝতে পারছে না। বেলা গড়িয়ে 2-2:30 হয়ে গেছে এবং আমাদের শরীরের এনার্জির অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। বেশ খিদে পেয়েছে, কিন্তু যাই হোক চণ্ডীদেবীতে এসে পৌঁছেছি, দর্শন করব এবং পুজো দেবো তো অবশ্যই। এই যে চণ্ডীদেবীর মন্দিরটা, এটা নীল পর্বতের উপরে অবস্থিত এবং এই যে রোপওয়ে, সেই উড়ান খাটোলা কোম্পানির সার্ভিসেই ওই রোপওয়ে চলছে। কিন্তু এই রোপওয়েটা মনসাদেবী যে হাইটে মন্দির, এটা তারও উপরে ওঠে, অর্থাৎ রোপওয়েটা যথেষ্ট উপরে ওঠে এবং পাহাড়টা যথেষ্ট উঁচু। আমাদের এই যে রোপওয়ের কিউটা, এটা বেশিক্ষণ সময় লাগলো না আমাদেরকে কল করতে এবং আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ওঠা শুরু করলাম।
এখানেও মানসা দেবীর মতন একই সিস্টেম। রোপওয়ে যেখানে নামাবে সেখান থেকে যে রাস্তাটা বেরোচ্ছে সিঁড়ি রেলিংয়ের মাধ্যমে একদম মন্দিরের দিকেই নিয়ে যাবে। কিছু স্টল আছে যেখান থেকে আপনি পুজো দেওয়ার সামগ্রীটা কিনতে পারবেন এবং সেই দোকানে জুতো রেখে দিতে পারেন, আবার ফ্রি স্টলও পেয়ে যাবেন। তবে এখানে বেশ খানিকটা সিঁড়ি আছে, বেশ খানিকটা হেঁটে উঠতে হয়। সেই জন্য বয়স্ক মানুষ বা যাদের হাঁটতে চলতে অসুবিধা হয় তাদের ওঠাটা সত্যি খুব মুশকিলের ব্যাপার, এবং নামার সময়ও যথেষ্ট অনেকটা সিঁড়ি আছে। তবে হ্যাঁ, ওঠা নামা করার জন্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। একজন সাথে করে তাদেরকে খুব সহজেই মন্দির প্রাঙ্গণে নিয়ে যেতে পারবে, আবার তাকে খুব সহজেই বার করে নিয়ে আসতে পারবে। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন মন্দিরে খুব একটা ভিড় ছিল না। আমরা খুব সহজেই দর্শন করি, পুজো দিই এবং বেরিয়ে আসি। মনসা দেবীর মতন ভিড় এখানে একেবারেই ছিল না। তবে হ্যাঁ, মন্দিরের আশেপাশে বাঁদরের বাদরামও সাংঘাতিক। সুতরাং একটা ব্যাগ রাখবেন যার মধ্যে আপনার যাবতীয় জিনিসপত্র রেখে দেবেন। বাচ্চাদের হাতে আলাদা করে কিছু দেবেন না, যে কোনো জিনিসপত্রেই টান পড়তে পারে। চাটনি দেবী থেকে এক্সিটের ক্ষেত্রে একটা কথা বলি, যথারীতি যেভাবে উঠেছিলেন সেইভাবেই নামতে পারবেন, কিন্তু মন্দির দর্শন করে রোপওয়েতে ওঠার যে জায়গাটা সেটা একটু চক্রাকার, একটা বিল্ডিংয়ের ভেতর দিয়ে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে এবং একটা খাঁড়াই সিঁড়ি বেয়ে উঠতে হয়। একটু কষ্টকর, যাদের পায়ে সমস্যা আছে বা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে সত্যি একটু সমস্যা, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আমরা আস্তে আস্তে সেই পথ ফলো করেই নেমে পড়লাম। তবে আর শরীরে এনার্জি নেই। যতক্ষণে নেমেছি প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। আমরা ঠিক করলাম সোজা বাড়ি ফিরে যাব, আর কোনো জায়গায় যাওয়ার কোনো উদ্দেশ্য নেই, আর কোনো জায়গায় ঘুরবো না। প্রচণ্ড খিদে পেয়েছে। একটাই রক্ষে আমাদের হয়েছিল, আমাদের হোটেলটা শ্রী কৃষ্ণাজি, এই হোটেলটাতে যেহেতু রুফটপ সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, আমরা সোজা সেখানে ফোন করে খাবার অর্ডার দিয়ে দিই। আমরা অন্য কোথাও রেস্টুরেন্টে খাবো না, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা রেস্টুরেন্টে ঢুকে যাব। আমাদের যাত্রা আজকে এখানেই শেষ হচ্ছে এবং আমাদের টোটাল ট্রিপটাও এখানে শেষ। আমাদের যথারীতি কাল সকালে জনশতাব্দী ধরে আবার দিল্লির দিকে যাত্রা। দিল্লিতে পৌঁছে দিল্লিতে বেশ খানিকক্ষণ স্টে করে, মানে 2-3 ঘন্টা স্টে করে, তারপরে বিকেলবেলায় আমাদের রাজধানী এক্সপ্রেস সোজা কলকাতার দিকে। কলকাতা হয়ে আমরা আবার কয়েকদিন স্টে করে গুয়াহাটি ফিরব। আবার নেক্সট কোনো ট্রিপে আরও নতুন নতুন গল্প নিয়ে আসব আপনাদের সামনে। আবার নতুন কোনো গল্প উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা আরেকটু উদ্বুদ্ধ হব আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে উপস্থাপন করার। ভালো থাকবেন।